আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিডি আউটলুক। টালমাটাল অবস্থায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ নিয়ে যখন ভয়ঙ্কর পরিস্থিতি, ঠিক তখন সামনে এলো তার নারী কেলেঙ্কারির নতুন তথ্য। অ্যাপস্টিন ফাইলের আরও এক নথিতে ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন এক নারী। বিশ্লেষকদের অনেকেই এখন মনে করেন অ্যাপস্টিন ফাইল কেলেঙ্কারি থেকে বাঁচতে এবং জনগণের মনোযোগ ঘোরাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ এবং ইরানে হামলা সহ একের পর এক ঘটনা ঘটাচ্ছেন ট্রাম্প। কিন্তু শেষ রক্ষা হবে কি তার? যুদ্ধের বিপুল ব্যয়, অস্ত্র ভাণ্ডারে টানাটানি, মিত্রদের অসহযোগিতা, দেশের ভেতরে যুদ্ধবিরোধী আন্দোলন, অ্যাপস্টিন কেলেঙ্কারি, দিশেহারা ট্রাম্প এখন কি করবেন? ট্রাম্প প্রশাসনের ইরান অভিযান শুরু করার মূল লক্ষ্য ছিল দ্রুত ও প্রভাবশালী সামরিক শক্তি প্রদর্শন করা এবং ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। কিন্তু বাস্তবে এই পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক তিনটি ক্ষেত্রেই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের প্রত্যাশার বিপরীত দিকে গিয়েছে। সামরিক ক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে সহজে লক্ষ্য সম্পূর্ণভাবে ধ্বংস করতে দেয়নি। ইরান কম খরচে তৈরি শাহেদ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে আঘাত চালাচ্ছে। এই ড্রোনগুলো ধীরগতি হলেও ঝাঁকে ঝাঁকে আক্রমণ করলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিশেহারা হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি $35,000 ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হচ্ছে প্রায় $40 লাখ। প্রতিদিন 2000-এরও বেশি ড্রোন ব্যবহার করা হচ্ছে, যার ফলে যুক্তরাষ্ট্রের ব্যয় ক্রমেই বেড়ে যাচ্ছে এবং সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সীমাবদ্ধতার মধ্যে কাজ করছে। অর্থনৈতিক দিকেও চাপ বিরাট। যুদ্ধের প্রথম 2 দিনে যুক্তরাষ্ট্র দৈনিক প্রায় $200 কোটি ব্যয় করেছিল। 6 দিনের মধ্যে এই ব্যয় কমে দৈনিক $100 কোটি এলেও এটি এখনও বিপুল। যুদ্ধের প্রভাব মূলত তেল ও গ্যাসের বাজারে দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে 13% বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল প্রায় $81 উঠে, যা গত জুনের পর সর্বোচ্চ। তেলের এই মূল্য বৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাবও সংকট তৈরি করছে। রাজনৈতিক চ্যালেঞ্জও কম নয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্র্যাট অধ্যুষিত এলাকায় যুদ্ধবিরোধী আন্দোলন বৃদ্ধি পাচ্ছে। কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে হঠাৎ হামলা চালানো বিষয়টি সাংবিধানিক বিতর্ক উস্কেছে। প্রশাসনকে পরে কংগ্রেসের অনুমতি নিতে হয়েছে, যা রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে। এছাড়া আগামী নির্বাচনের আগে ইমার্জেন্সি পাওয়ার ব্যবহার করে নাগরিকদের ভোটাধিকার সীমিত করার ভাবনা জনমনে বিতর্ক সৃষ্টি করছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ সংবলিত নথি প্রকাশ করেছে। এসব নথি মূলত 2019 সালে নেওয়া FBI সাক্ষাৎকারের সারসংক্ষেপ, যেখানে এক নারী দাবি করেছেন যে তার কৈশোর বয়সে ট্রাম্পের কাছে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। অভিযোগ অনুযায়ী সে সময় জেফ্রি অ্যাপস্টেইনের মাধ্যমে তার সঙ্গে ট্রাম্পের পরিচয় হয়েছিল। নারীটি জানিয়েছেন ট্রাম্প তাকে জোরপূর্বক যৌন নির্যাতনের চেষ্টা করেছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে ট্রাম্প তাকে আঘাত করেছিলেন, তবে ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তিনি জানিয়েছেন অভিযোগকারী নারীর অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডও বিষয়টি প্রভাবিত করতে পারে। ট্রাম্প প্রশাসনের ইরান অভিযান, যা শুরুতে শক্তি প্রদর্শন এবং দ্রুত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে চালানো হয়েছিল, তা বাস্তবে যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সক্ষমতার সীমাবদ্ধতা আরও প্রকট করে তুলেছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই যুক্তরাষ্ট্রের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে, আর এটি ট্রাম্প প্রশাসনের জন্য জটিল পরিস্থিতি তৈরি করছে। দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আর ব্যক্তি হিসেবে ট্রাম্প কার্যত এখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি। ইরান যুদ্ধে শেষ পর্যন্ত কি তাদের পরাজয়ের গ্লানি নিয়ে ভরাডুবি হতে যাচ্ছে?
ইরানের সঙ্গে লড়াইয়ের 7 দিনেই কি যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার শেষ? আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, ইরানও অস্ত্র নিয়ে টানাটানিতে পড়েছে বলে দাবি করা হচ্ছে। তাহলে যুদ্ধের ভবিষ্যৎ কি? ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ততই সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: দুই পক্ষের অস্ত্র ভান্ডার ধীরে ধীরে কমে আসছে কিনা। যুদ্ধের ফল কেবল অস্ত্রের সংখ্যার উপর নির্ভর করে না ঠিকই, তবে অস্ত্রের মজুত ও সরবরাহ যে একটি বড় বিষয়, তা নিয়ে এখন আলোচনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হাতে গুরুত্বপূর্ণ অস্ত্রের কার্যত অফুরান ভান্ডার রয়েছে। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শত্রুকে প্রতিরোধ করার ক্ষেত্রে তাদের সক্ষমতা যুক্তরাষ্ট্র যেমন মনে করছে, বাস্তবে তা আরও বেশি। বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরু থেকেই দুই পক্ষই উচ্চমাত্রায় হামলা চালিয়ে যাচ্ছে। ফলে যে গতিতে অস্ত্র ব্যবহার করা হচ্ছে, সেই একই গতিতে নতুন অস্ত্র তৈরি করা সব সময় সম্ভব হয় না। দীর্ঘ সময় যুদ্ধ চললে এই বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তেল আবিব ভিত্তিক একটি নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যেই 2000-এরও বেশি হামলা চালিয়েছে। এসব হামলার প্রতিটিতে একাধিক বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইরান এখন পর্যন্ত 571টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং 1391টি চালকবিহীন উড়ন্ত যন্ত্রের মাধ্যমে হামলা চালিয়েছে। তবে এর মধ্যে অনেক হামলাই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিরোধ করা হয়েছে। পশ্চিমা কর্মকর্তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, যুদ্ধের শুরুতে ইরান যে গতিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, এখন সেই হার কিছুটা কমে এসেছে। প্রথম দিনে যেখানে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, বর্তমানে তা কয়েক ডজনের মধ্যেই সীমিত রয়েছে। মার্কিন শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার প্রথম দিনের তুলনায় প্রায় 86% কমে গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে বুধবারের মধ্যেই এই হার আরও 23% কমেছে। যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে আনুমানিক 2000-এর বেশি স্বল্প দূরত্বের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করা হয়। তবে কোনো দেশই তাদের হাতে ঠিক কত অস্ত্র রয়েছে সেই সংখ্যা প্রকাশ করে না। প্রতিপক্ষকে অন্ধকারে রাখতেই সাধারণত এসব তথ্য গোপন রাখা হয়। জেনারেল ড্যান কেইন আরও বলেন, ইরানের চালকবিহীন ড্রোন ব্যবহারের হারও প্রথম দিনের তুলনায় প্রায় 73% কমেছে। শুরুতে যে মাত্রায় হামলা চালানো হচ্ছিল, তা দীর্ঘ সময় ধরে বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখনও বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বলে মনে করা হয়। তবে তাদের অস্ত্র ভান্ডারের বড় অংশই অত্যাধুনিক ও ব্যয়বহুল অস্ত্র, যেগুলো সাধারণত সীমিত সংখ্যায় তৈরি করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহের শেষ দিকে সামরিক অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক ডেকেছেন। এতে অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বাহিনী এখন তুলনামূলকভাবে কম মূল্যের নির্ভুল নির্দেশিত বোমা বেশি ব্যবহার করছে। আগে যে দূরপাল্লার ব্যয়বহুল সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছিল, সেই পর্যায় থেকে এখন কিছুটা সরে আসা হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক একটি কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান বলেন, দূরপাল্লার প্রাথমিক হামলার পর যুক্তরাষ্ট্র এখন তুলনামূলক কম দামের অস্ত্র ব্যবহার করতে পারে। এতে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্যাট্রিয়ট নামের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের চাহিদা যুক্তরাষ্ট্র ছাড়াও তাদের মিত্র দেশ এবং ইউক্রেনের কাছেও অনেক বেশি। একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $40 লাখ বেশি। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র বছরে প্রায় 700টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। বর্তমানে তাদের কাছে প্রায় 1600টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যা সাম্প্রতিক সময়ে কিছুটা কমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত দীর্ঘ হলে দুই পক্ষের জন্যই একই মাত্রায় যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্রের সামগ্রিক সামরিক শক্তি বিবেচনায় অনেক বিশ্লেষক মনে করেন, অস্ত্রের দিক থেকে তারা এখনও শক্ত অবস্থানেই রয়েছে।